দিয়েছি। ভাইয়া লাস্ট 2টা ক্লাস থেকে ওইভাবে কোনো স্পেসিফিক প্রবলেম নাই, কিন্তু একটা ব্যক্তিগত প্রবলেম হচ্ছে আমি ফেস করতেছি। সেটা হচ্ছে যে আমি সিভিটি হচ্ছে কোর্স করেছি, কিন্তু আমি না মানে ঠিক মতো কনসেপ্ট গুলো বুঝতে পারছি না। মানে আমার কাছে থটস ইমোশনস এগুলো অনেক গুলিয়ে ফেলতেছি। তারপর হচ্ছে মানে পুরো মানে ব্যাপারটা কনসেপ্টটাই আমার কাছে খুব কঠিন লাগতেছে। তো এখানে কি কোনো সাজেশন থাকতে পারে যে কিভাবে আমি ইমপ্রুভ করতে পারবো? হুম, আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা আজকের ক্লাসটা কিছুটা এটা রিলেটেড। আপনি আনসার কিছু পান কিনা দেখেন এটা ছাড়া। আচ্ছা, নর্মালি ফার্স্ট ক্লাসে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। কেউ কি একটু বলতে পারেন যে একটা সেশনের স্ট্রাকচারটা কেমন হয়? মানে একটা নর্মাল সেশনের? যে হ্যাঁ, একটা নর্মাল স্ট্রাকচার আমরা কিভাবে করব? স্ট্রাকচারের শুরুতে আমরা শুরু কি হয়, এরপরে স্টেপ গুলা কি হয়? প্রথমে যেমন আমরা নিজেদের ইন্ট্রোডাকশনটা দিব, যে আমি কোথায় পড়েছি বা আমার কি কি কোয়ালিফিকেশন আছে, এবং ক্লায়েন্ট তার পরিচিতিটা দিবে, এবং ফিসের ব্যাপারটা যদি থাকে যে সে ক্লিয়ার কিনা, তাহলে ওইটা হচ্ছে জানাবো। এবং আমাদের যে কাউন্সিলিং এর রুলস থাকে 3টা, যেখানে আমরা হচ্ছে তার নিজের হার্ম বা অন্যের হার্ম এবং ল এনফোর্সমেন্ট থেকে যদি আমাদের কাছে তথ্য চাওয়া হয়, এসব ব্যাপারে যে আমরা মানে তাদের ব্যক্তিগত তথ্যগুলা যে তখন আর কি তাদেরকে দিতে হবে, এই ব্যাপারে তাদের থেকে ওই যে সিগনেচার সাইন করা বা মানে কাগজটা সাইন করানো, এবং তার যদি কোনো মানে তার সব তথ্য গোপনীয় থাকবে, এসব জিনিস হচ্ছে আমরা তাদেরকে মানে বলবো। এবং তারপর আমরা তাদের কথা শুনে শুনে প্যারাফ্রেজিং সামারাইজিং এইভাবে হচ্ছে মানে একটা সেশন 55 মিনিট বা 60 মিনিট আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ নাবিলা, আপনি অনেক কিছু বললেন। থ্যাংক ইউ। মাহাদিয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। প্রথমে হচ্ছে আমরা যেভাবে ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওনার নাম, বয়স আর অন্যান্য যা তথ্য আছে সেগুলো প্রথমে কনফার্ম করব। দেন ওনাকে একটা গ্রিটিংস দিব। আমার পরিচয়টা বলবো যে আমি কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার প্রফেশনাল পরিচয়টাই বলবো, পার্সোনাল কোনো ইনফরমেশন ডিসক্লোজ করব না। আমার ডেজিগনেশন আর আমার অর্গানাইজেশনের আমার ডেজিগনেশনটা বলবো। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের মানে আমি যে অর্গানাইজেশনের আন্ডারে সার্ভিস দিচ্ছি সেটার পলিসিস গুলো ওনাকে বলবো। আর উনি কি সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমাদের কাছ থেকে পাবেন সেটা বলবো। পাশাপাশি কোন ক্ষেত্রে উনার পক্ষ থেকে কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে ওটাও জানিয়ে দিব। আর আমার ক্ষেত্রে আমার দিক থেকে কিভাবে কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে সেটাও জানিয়ে দিব। এর আচ্ছা, পরবর্তীতে হচ্ছে যে আমরা কয়টা ধাপ ফলো করে আমাদের সেশন গুলো কন্টিনিউ করব সেটা হচ্ছে ক্লায়েন্টকে জানিয়ে দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ মাহাদিয়া। তো আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমরা সিবিটির আলোকে সিবিটি সেশনটাকে, যে কোনো একটা সেশনকে একটা স্ট্রাকচারে মানে শুরুতে আমরা কি করব? যেমন শুরু করব আমরা মুড চেক করে। একটা ক্লায়েন্ট যখন আসলো তখন এই সেশন এবং আগের সেশনের মাঝখানের সময় তার কেমন গিয়েছে, নতুন কি হয়েছে, আগের হোমওয়ার্ক যেগুলো ছিল সেগুলো সব করতে কোনো সমস্যা হয়েছে কিনা, ভালো কি ছিল, এই জিনিসটা দিয়ে আমরা শুরু করি সেশন। আপনারা যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে ফার্স্ট সেশনটা, আমরা ইন্ট্রোডাকশন মানে শুরু করার আগে বা প্রথম ইন্ট্রোডাক্টরিতে কিভাবে ডিল করবো সেটা ঠিক আছে। আমরা একটা সেশনকে সবসময় স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে, যে না হলে কি হয়, আমরা কথা শুনেই গেলাম। কাউন্সিলরের একটা স্কিল আছে সেশনটাকে লিড করা। হুম, সেশনটা যাতে অগোছালো না হয়, একটা গোলের দিকে যায়, একটা আউটপুট নিয়ে আসা যায়। সেই জন্য স্ট্রাকচারটা। তো সেই স্ট্রাকচারে প্রথমে হচ্ছে মোড চেক।
একটা নতুন সেশন শুরু হলো, প্রথমে আমরা দেখলাম যে উনি কেমন আছে, গত সপ্তাহে কি হয়েছে, হোমওয়ার্ক গুলোতে কোনো সমস্যা আছে কিনা, ভালো কি হয়েছে, এইভাবে। তারপর আমরা আজকের সেশনে কি নিয়ে আলোচনা করব সেটার একটা এজেন্ডা সেট করা। এজেন্ডা মানে আমরা আজকের সেশনে আমরা ইন্ট্রোডাকশন সেশনে আমরা কথা বলেছি, অনেক কিছু জেনেছি, তার সমস্যাগুলো বুঝতে পেরেছি। তারপর আমরা একটা গোল সেট করলাম যে আমরা আপনার এই সমস্যা আছে, যেমন আপনার সমস্যা আছে যে আপনি খুব অ্যাংশাস ফিল করেন, আপনার সমস্যা আছে যে আপনার ঘুম কম হচ্ছে, আপনার সমস্যা আছে যে আপনি কোনো অফিস বা ক্লাসে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না। তো এই যে সমস্যাগুলা আমরা পরের সেশনে যে কোনো এজেন্ডাতে রাখবো। আজকে আমরা আপনার অ্যাংশাস ফিল নিয়ে কথা বলবো, তারপর কথা বলবো আপনার ঘুম কম হয় সে বিষয়টা নিয়ে, তারপর কথা বলবো আপনার যে মনোযোগ কম সেটা নিয়ে। তাহলে আমরা প্রথমে মুড চেক করলাম, তারপর আমরা এজেন্ডা সেট করলাম যে আমরা এই 3টে ইস্যু নিয়ে আছি কথা বলবো। ঠিক আছে, এটা স্ট্রাকচার আমরা আপনাদেরকে বলতেছি, মুড চেক, এজেন্ডা সেট, তারপর আমরা কি করব, যে কোনো একটা প্রবলেম নিয়ে ডিসকাশন শুরু করব। ধরেন আমরা শুরু করলাম সে অ্যাংশাস ফিল করে, এখন অ্যাংশাস ফিলের সিচুয়েশন গুলো আমরা জানলাম, তারপর আমরা এই যে নাবিলা আপনি যেটা বলেছেন, আমরা এই যে থট, ইমোশন, বিহেভিয়ার এগুলার অনুসারে তাকে একটা সেটিং এ ফেলবো, এটাকে কগনিটিভ কনসেপচুয়ালাইজেশন বলে, তার অবস্থাটা কি। তারপর আমরা তার ডিসফাংশনাল থট কি, মানে কোন থটের কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করব। তারপর কোন আচরণের কারণে তার এই সিচুয়েশনটা পারসিস্ট করছে সেটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা এই সমস্যাটা সলভ কিভাবে হতে পারে, তার যে ইনিশিয়াল সিমটম গুলো আছে সেটা কিভাবে সলভ হতে পারে আমরা আলোচনাটা সেই দিকে নিব। তারপর আমরা সেট করব যে আচ্ছা ঠিক আছে, আপনি তো অ্যাংশাস ফিল করেন, আপনি যে জিনিসটাতে অ্যাংশাস ফিল করেন এটাতে আমরা একটা বিহেভিয়ার এক্সপেরিমেন্ট করি। আপনি আপনার বসকে দেখলেই আপনার খুব অস্থির লাগে যে সে আজকে কি বলবে, সো আমরা এরকম একটা বিহেভিয়ার এক্সপেরিমেন্ট করি যে আপনি নিজে থেকে বসের সাথে গিয়ে কথা বললেন, প্রতিদিন গিয়ে তাকে গুড মর্নিং বললেন, কেমন আছেন বললেন, তারপর একটা সামান্য কথাবার্তা হলো, আইস ব্রেকিং হলো, এই কাজটা আপনি করবেন। এটা হচ্ছে তাকে আমরা আলোচনা শেষে একটা হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রাকচার। মুড চেক করলাম, এজেন্ডা সেট করলাম, একটা ইস্যু নিয়ে কথা শুরু করলাম, তারপর সেটার আমরা হোমওয়ার্ক সেট করলাম, তারপর আবার আরেকটা ইস্যু নিয়ে শুরু করব। এখন এই ইস্যুটা মোটামুটি আমরা হোমওয়ার্কে চলে গেছি যেহেতু, এটা ডিপে এখন যাব না, আরেকটা ইস্যু নিয়ে আসব, এরপর আরেকটা প্রবলেম নিয়ে কাজ শুরু করব। সেম ওই প্রবলেমের শেষে আমরা ডিসকাস করে প্রবলেম বের করে গোল সেটিং করে একটা হোমওয়ার্ক সেট করব। ঠিক আছে, এভাবে যতক্ষণ সময় থাকে আমাদের ততক্ষণের মধ্যে কয়েকটা প্রবলেম যদি করা যায়, একটা হতে পারে, দুইটা হতে পারে, শেষ করে আমরা হোমওয়ার্ক সেট করে তারপরে এই সেশনের তার ফিডব্যাক নিব যে আচ্ছা আমরা যে কথা বললাম, আমরা যে হোমওয়ার্কটা সেট করলাম এটা আপনার কাছে কি মনে হয়, আপনি কি পারবেন কিনা, তারপর আর একটু কমানো যায় কিনা আপনার কি মনে হয়, বা এই সেশন থেকে আপনার কোনো উপকার হয়েছে কিনা, আপনার কি মনে হয় আমার কোনো আচরণ কি আপনার কি মনে হয় আমি অন্যরকম করলে ভালো হতো। ওভারঅল যা যা সেশনে হয়েছে এই রিলেটেড তাকে তার থেকে একটু ফিডব্যাক নেওয়া, সে আসলে কি মনে করে। তো ফিডব্যাক নেওয়ার পরে সেশন শেষ করা, এটা হচ্ছে নর্মালি সেশনের একটা স্ট্রাকচার। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা মোটামুটি ওভারঅল বিভিন্ন কনসেপ্ট নিয়ে কথা বলেছি, সাথে সাথে সেশন স্ট্রাকচারটা নিয়ে কথা বলেছি, একটু করে কগনিটিভ কনসেপচুয়ালাইজেশন নিয়ে কথা বলেছি। সেকেন্ড ক্লাসে আমরা কথা বলেছিলাম নর্মালি সব সেশনের মধ্যে আমাদের কিছু জিনিস সবসময় এগুলার দিকে ফোকাস রাখতে হয়। কারো কি কোনো পয়েন্ট মনে আছে, যে একটা পয়েন্টও কি মনে আছে যে আমরা সেশনের এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে এই জিনিসটা আমাদের ফোকাস করতে হবে, স্ট্রিম অফ থেরাপি বলে, কোনো পয়েন্ট কি মনে আছে কারো? ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে গত ক্লাসে কথা হয়েছিল। রাইট রাইট, ট্রিটমেন্ট প্ল্যান একটা বিষয় ছিল। ট্রিটমেন্ট প্ল্যান আমাদের সবসময় করতে হবে এবং
থ্যাংক ইউ শফিকুল। নিতু আপু আপনি বলেন। ইমোশনাল রিয়াকশন, শুনতে পাই না, একবার বলবেন। ইমোশনাল রিয়াকশন। ইমোশনাল রিয়াকশন, জি, ইমোশনাল রিয়াকশনটা কোন জায়গায় ছিল? সিকিং ব্রেকের মধ্যে ছিল। ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যেই? ডেভেলপিং দ্য থেরাপিউটিক ওইটার মধ্যে ছিল। হ্যাঁ, রাইট 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 রাইট। ডেভেলপিং দ্য থেরাপিউটিক রিলেশনশিপ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা সবসময় খেয়াল রাখতে হবে। এবং সেখানে ইমোশনাল মানে ক্লায়েন্টের ইমোশনাল বিষয়গুলা, কখন সে ইমোশনালি ডিস্ট্রেস হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলা আমরা খেয়াল রাখতে হয়। বিশেষ করে হোমওয়ার্ক সেটিং, ট্রিটমেন্ট প্ল্যান, থেরাপিউটিক রিলেশনশিপ ডেভেলপমেন্ট, এই পয়েন্টগুলো ছিল। হ্যাঁ, জান্নাতুল মামা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা এখানে আরো একটা জিনিস জানতে পেরেছিলাম যে যখন ক্লায়েন্টকে আমরা ডিল করব, তখন আমরা অ্যাজ এ টিম হিসেবে কাজ করব, যে কোনো ডিসিশনের মধ্যে যাব, মানে দুজনের একটা কোলাবোরেশন থাকবে, যেটার Good. মাধ্যমে আমাদের থেরাপিউটিক রিলেশনশিপটা গ্রো হবে ভালো করে, যার Very ফলে good. আমাদের একটা স্মুথ সেশন আমরা লিড করতে পারবো। ভেরি গুড, থ্যাংক ইউ। ভেরি গুড পয়েন্ট। এটা কি ছিল যে আমরা সব সময় ক্লায়েন্টকে এই ফিলিংসটা দিব যে আমরা টিম, সে যাতে ডাউন ফিল না করে বা আমাকে টিচার ফিল না করে, আমার চেয়ে বেশি কিছু এরকম না ফিল করে। সুন্দর পয়েন্ট মনে করে দিয়েছেন। ওকে আপু, সাবিয়া আপু। আচ্ছা, ঠিক আছে, আপনাদের অনেক কিছু মনে আছে, ভালো লাগলো। আমরা আজকের পয়েন্টে ঢুকি। আমরা আজকের ক্লাসটার টপিকটা হচ্ছে কগনিটিভ। সরি, আমি আনমিউট করে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে কনসেপচুয়ালাইজেশনের যে আমাদের পার্টটা, এই পার্টটা এবং ট্রিটমেন্ট প্ল্যান আমরা কি করব সেটা আসলে ক্লায়েন্টকে আমাদের একদম বুঝিয়ে বলতে হবে এবং ওনার ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে বলতে হবে। হুম, রাইট। এটাও ডেভেলপিং থেরাপিউটিক রিলেশনশিপের মধ্যে পড়ে। আমরা সবসময় রিলেশনশিপটা ডেভেলপ করার চেষ্টা করবো সেটার জন্যই। যেমন আমরা তার ইমোশনাল ডিস্ট্রেস গুলোকে খেয়াল করব, তারপর ওই আপু যেটা, আপু এখন কোনটা জানি বললেন? শেয়ারিংটা, মানে আমরা যে কাজগুলা করব, আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, আমরা এই যে হিস্ট্রি টেকিং এর মাধ্যমে কি কি উঠে এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে তাকে ধারণা দিব, তার যেন Right. ইনসাইটটা তৈরি হয়। ভেরি গুড। আচ্ছা, এটাকে সোশ্যালাইজিং বলে, যে আমাদের যে প্রসেসটা, এটা তো আমরা তো একটা প্রসেস শিখেছি, আমাদের একটা স্ট্রাকচার আছে, সেই হিসেবে আমরা যাচ্ছি, আমরা কোনটা কি করতেছি সেটা তাকে তার ভাষায় তার মতো করে বুঝিয়ে বলা, যে আমরা আসলে হোমওয়ার্কটা কেন সেট করতেছি। হোমওয়ার্ক যদি তার জন্য বেশি জার্গন ফিল হয়, আমরা বলবো যে এই কাজটা আপনি করবেন, তাহলে এটা আমরা যেটা অর্জন করতে চাচ্ছি সেটার জন্য আমাদের ভালো হবে। তো ভেরি গুড। আচ্ছা, তো আজকের টপিকে ঢুকি। আজকে আমরা আলোচনা করব কগনিটিভ কনসেপচুয়ালাইজেশন নিয়ে। কগনিটিভ কনসেপচুয়ালাইজেশন কি? কগনিটিভ কনসেপচুয়ালাইজেশন প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং এ ক্লায়েন্ট। তার মানে নর্মালি আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক না রাখি, প্রতিটা থেরাপির ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক থাকে। আপনি যদি ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস দেখেন, তাহলে সেটার একটা ফ্রেমওয়ার্ক আছে। তারপর আমরা যদি সাইকো অ্যানালাইটিক থিওরি নিয়ে কাউকে দেখি, সেটার একটা ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি ইসলামিক মডেল দিয়ে কাউকে দেখি, সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে, তাই না? আমরা কি দেখলাম, আমরা ইসলামিক ফ্রেমওয়ার্ক দেখলে আমরা ইসলামিক ফ্রেমওয়ার্ক থেকে সেলফকে যেভাবে দেখি, আকল, রূহ, নাফস, সবগুলোকে আমরা ওইগুলাতে তাকে সেট করব। আমরা যা যা জানছি সেগুলোর মধ্যে এই অ্যাঙ্গেলেই তাকে আমরা দেখব। তারপর তার ইমোশনাল ওয়েলবিংটা কেমন সেটা আমরা কিভাবে দেখব, তার বর্তমান তাকওয়ার লেভেল কিরকম, তার তাওয়াক্কুল সে কেমন করে, কোন কাজের মধ্যে কেমন করে, তার সবরের এক্সাম্পল গুলা কেমন, তার শুকরের এক্সাম্পল গুলো কেমন, এগুলো যখন আমরা বুঝবো, সেই কনসেপ্ট
মুহূর্তেই আমরা তাকে ফেলবো যে তার তাকওয়ার এই লেভেলে আছে, তার শুকরের এই লেভেল। তো আমরা তাকে বুঝবো ওই স্ট্রাকচারের মাধ্যমে, তার নফস এমন কাজ করে, তারপর সে আকল দিয়ে এভাবে কাজ করে। তো সিবিটি বলে আমরা একটা মানুষকে বুঝবো কোন ফ্রেমওয়ার্কে। সেটা নর্মালি আমরা এবিসি যেটা প্রথমে বলেছি, একটা মানুষ একটা সিচুয়েশনে পড়ে, তারপর বিতে হচ্ছে তার একটা থট জেনারেট হয়, আর সিতে হচ্ছে সে ইমোশনাল রিয়াকশন দেয়, তার ফিজিক্যাল সেন্সেশন হয় এবং সে কোনো বিহেভিয়ার করে। আমরা সবসময় ক্লায়েন্টকে এই কনসেপ্টের মধ্যে দিয়ে দেখব সিবিটি ইন্টারভেনশন করার জন্য। তো begin to construct a cognitive conceptualization during your first contact with a client and continue refine your conceptualization throughout treatment. যখনই আমরা তাকে প্রথম যে কথা থেকেই শুরু করবে, তখন থেকেই আমি তাকে যতটুকু জানি ততটুকুতে আমি তাকে ওই সিবিটি ফ্রেমে কনসেপচুয়ালাইজ বুঝতে শুরু করব। সে এই থট, এই সিচুয়েশনে সে এই থটটা জেনারেট করেছে, এই থটের কারণে তার এই ইমোশনটা হয়েছে, যতটুকু সে বলেছে। হয়তো নর্মালি তাকে প্রথমে আমরা কি নিজের মতো বলতে দিব, তারপর আমরা বোঝার জন্য তাকে কোশ্চেন করব যে আপনি যে বললেন আপনার অফিসে কোনো মনোযোগই থাকে না। তো আপনার কাজের সময় তখন আপনার যখন মনোযোগ থাকে না, তখন আপনার মাথায় কি চলে? তখন সে বলবে তখন আমার ভালো লাগে না, আমার ইচ্ছা করে অফিস থেকে চলে যেতে। তাহলে আমরা তাকে কনসেপচুয়ালাইজ করবো এইভাবে যে সিচুয়েশন হচ্ছে সে অফিসে কনসেন্ট্রেট করতে পারছে না, তখন তার থট আসে চলে যাই, ভালো লাগছে না, অফিসে থাকবো না। এই থটটা আসার কারণে তার কি ইমোশন হবে কে বলতে পারবেন? একটু গেস করেন। একটা মানুষ অফিসে আছে, তখন তার মনে হচ্ছে যে ভাল লাগছে না, এই থটটা তার মধ্যে আসছে, তখন তার কি ইমোশন আসতে পারে? লো ফিল হবে, কিংবা গিল্ট ফিলনেসও হতে পারে যে আমার অফিসে কাজ করার কথা কেন আমার ভালো লাগছে না। গিল্ট ফিল হবে, এবং আরেকটা বিষয় চলবে তার মাথায়, আসলে তো যেতে পারবে না, গেলে আবার কি কি হবে, সবকিছু তার মধ্যে অ্যাংশাসনেসও তৈরি করবে। জি। ওইটা সেকেন্ডারি কনসেপচুয়ালাইজেশন। তো এইভাবে আমি তাকে বুঝবো সিবিটি যখন আমি ইন্টারভেনশন করতে যাব, তাকে আমি বুঝবো এইভাবে, এবং প্রথম থেকেই আমি এভাবে তাকে কনসেপচুয়ালাইজ করা শুরু করব। Okay, this organic evolving formulation helps you plan for efficient and effective therapy. আচ্ছা, তো ফর্মুলেটিং এ কেস, আমরা যখন একটা কেস একজনকে নিয়ে ফর্মুলেট করা শুরু করব, যেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, এই ক্লায়েন্টের ডায়াগনোসিসটা কি। নর্মালি আমরা তো সবাই ডায়াগনোসিস দেওয়ার জন্য আমাদের সেই যোগ্যতার জায়গায় আমরা সবাই থাকি না। নর্মালি সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস করতে পারে, যারা DSM-5 হেভিলি স্পেশালিস্ট তারা ডায়াগনোসিস দিবে, তারা ডায়াগনোসিস দেওয়ার জন্য ক্রাইটেরিয়া ফুলফিল করে। আর আমাদের ক্ষেত্রে সে যদি কোনো ডায়াগনোসিস না নিয়ে আসে, তখন আমরা তাকে ডায়াগনোসিস দিতে যাব না। আমরা নর্মাল যতটুকু তার সিমটম দেখবো, সিমটম জানবো, সেই অনুসারে আমরা একটা অ্যাজাম্পশন রাখবো যে এই সিমটম গুলা এই ডিসঅর্ডারের কাছাকাছি। আমরা প্রথমেই তার ডায়াগনোসিসটা কি হতে পারে সেটা মাথায় রাখবো। তারপর তার কারেন্ট প্রবলেম গুলা কি, লাইক একজন মানুষ কথা বলা শুরু করলো, আমাদের মধ্যে বুঝে গেলাম যে তার ডিপ্রেশন আছে, বা তার সে ডিপ্রেশনের অনেক সিমটম দেখাচ্ছে, তার ডায়াগনোসিস ডিপ্রেশন হতে পারে। আর তার কারেন্ট প্রবলেম কি, সে অফিসে ভাল লাগে না, বা যে ক্লাসে আছে সে ক্লাস করতে যায় কিন্তু তার কিছুই ভালো লাগে না, এবং সাথে সাথে সে সবসময় অ্যাংশাস ফিল করে। তারপরে সে শরীরে এনার্জি পায় না, সবসময় কিছু না করার ইচ্ছে জাগে, তার ঘুম হয় না, তার ফ্যামিলি ফ্রেন্ড এদের সাথে সে উইথড্রন থাকে, সে খুব বেশি খায় অথবা তার খিদা বোধ হয় না।
তো এগুলো হচ্ছে কি কারেন্ট প্রবলেম। আমরা যখন কেস ফর্মুলেট করতেছি আমরা ফোকাস করবো যে তার কারেন্ট প্রবলেম গুলো কি, এগুলো আমরা আমরা লিখে রাখতে পারলে খুব ভালো, কারণ সব প্রথম দিকে সবকিছু মনে থাকে না। তার কারেন্ট প্রবলেম গুলো আমরা ডকুমেন্ট করব। তারপর এই যে কারেন্ট প্রবলেম গুলা, এগুলা সে কিভাবে, এগুলা ডেভেলপমেন্টটা কিভাবে মেইনটেইন হচ্ছে সেটা আমরা ডকুমেন্ট রাখবো, বা আমরা শুরু করে দিব যে আসলে সে যে অ্যাংশাস ফিল করে সব সময়, এই অ্যাংশাস ফিলটা কন্টিনিউয়াসলি কিভাবে মেইনটেইন হচ্ছে। জি আপু। জি, আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল যে ডায়াগনোসিস এর ব্যাপার, আমি হয়তো পরে ভুলে যেতে পারি। আমরা তো হাইপোথেটিক্যালি প্রথম সেশন থেকেই কিছু কিছু হয়তো কাজ শুরু করব পেশেন্ট নিয়ে, কিন্তু আমরা কি ডায়াগনোসিস এর জন্য ওই যে বিভিন্ন স্কেল গুলো আছে, যেমন ডিপ্রেশন স্কেল, অ্যাংজাইটি স্কেল, যেগুলোর বাংলা ভার্সন কিন্তু আছে আমাদের, ঢাকা ইউনিভার্সিটির টিচার করেছেন, তো ওগুলো দিয়ে কি আমরা অ্যাসেস করতে পারবো না? না, ওই ডিপ্রেশন স্কেল বা অ্যাংজাইটি স্কেল দিয়ে যেটা আসে রেজাল্ট, ওইটা তো আপনি অ্যাসেস নরমালি কি আমরা তো সেশনে অ্যাসেস করব না, নরমালি এটা করলে সেশনের বাইরে সেইগুলো করবে, তারপর আমরা ধারণা পাবো ওই রেজাল্টটা অ্যাকচুয়াল ডায়াগনোসিস দেয়া যায় কিনা। এটা আসলে মানে অতটা অথেন্টিক কিছু না যে আমি এই স্কেলে কি একজনের রেজাল্ট আসলো তারপর আমি আমি লিখে দিলাম সে ডিপ্রেশনের পেশেন্ট। এটা অতটা সলিড হয় না, এই কারণে হয় না কারণ এটা তো সেলফ নিজে নিজে সে টিকমার্ক করলো। সে যদি নিজে নিজে করলো, কেউ একজন যদি যে এটাতে স্পেশালিস্ট ডায়াগনোসিস করতে পারে, সে যদি তাকে চেক না করে যে সে যে ঠিক করলো বুঝে করলো কিনা, সে তার আসল অবস্থা এরকম কিনা, তো ওই ডায়াগনোসিসটা মানে ভালো হয় না আর কি। কোন যে ডায়াগনোসিস করতে পারে এরকম কেউ রিলায়েবল হবে না এরকম কিছু। আমরা যখন ক্লায়েন্ট দেখব তখন তো আমার ডায়াগনোসিস ছাড়া তো আমি আসলে ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত যেতে পারবো না। সেক্ষেত্রে কি আমরা ডায়াগনোসিসের জন্য আবার সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করব? হ্যাঁ, যদি সিভিয়ার কেস, লেভেলিংটা কি খুব বেশি জরুরি? আসলে হয় কি মানে রিয়েল ফ্যাক্টটা হচ্ছে যে ক্লায়েন্টরা মেন্টাল হেলথের 2টা কি 3টা সেশনের পরে আর আসি না। এখন আমার কাছে যখন আসবে, আমি যখন রেফার করব সাইকিয়াট্রিস্টের কাছে, তখন সে মনে করবে যে আরে এখানে এসে তো ভুল করলাম, আমার তো ওখানেই যাওয়া দরকার ছিল, আবার এখানে আর ব্যাক করবে বলে আমার মনে হয় না। সেই জন্যই আমরা থেরাপিস্টরা কিভাবে কাজটা শুরু করতে হয় সেটা হচ্ছে আমরা ওই ডায়াগনোসিসটা অ্যাজিউম করব, এবং ডায়াগনোসিসটা কনফার্ম হতে একটু সময় লাগবে। আপনার তাকে অনেক দূর আরো দেখতে হবে তাকে। আমরা প্রথম ডায়াগনোসিসটা অ্যাজাম্পশনে রাখবো বা এরকম হতে পারে করব, কিন্তু আমরা তো কাজ শুরু করব সিমটম ওয়াইজ। প্রথমেই ধরেন কেউ ডিপ্রেশন, আমরা তো তার কোর বিলিফ নিয়ে কাজ করা শুরু করব না, আমরা তো তার সিমটম নিয়ে কাজ করা শুরু করব। আমরা যখন সিমটম নিয়ে কাজ করা শুরু করব এবং তাকে আরো ভালো করে জানতে পারবো, তখন এই যে প্রাথমিক ডায়াগনোসিসটা আমি করলাম বা ভাবলাম সেটাকে আরো কনফার্ম করতে পারবো। কিন্তু প্রথমেই আমি ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে এরকম না, বা তাকে বলতে হবে যে আপনার ডায়াগনোসিসটা এরকম। কিন্তু যদি নিয়ে আসে সে কোনো জায়গা থেকে এবং আপনি রেফার করলেন, সে নিয়ে আসুক না নিয়ে আসুক, নিয়ে আসলে সেটা হচ্ছে মানে টেকনিক্যালি ঠিক আর কি, ভালো হয় আর কি। আর নর্মালি তো আমরা ফুল ডায়াগনোসিস দিয়েই যে আমরা ট্রিটমেন্ট শুরু করতে হবে বিষয়টা এরকম না। আমরা তাকে সিমটম ধরে কাজ শুরু করবো, ডায়াগনোসিস একটা চিন্তা করবো যে এরকম হতে পারে, তারপর যতদিন তার সাথে সেশন আগাবো ততদিন আমার ওই যে আমি ডায়াগনোসিসটা তাকে ধরে নিয়েছিলাম যে এরকম, সেটা আমার আরো কনফার্ম হবে এবং সেই অনুসারে তখন আমরা ডিটারমাইন হব না আগেই। অনেক সময় আবার ক্লায়েন্ট চায় যে আমাকে একটা রিপোর্ট লিখে দিবেন। রিপোর্ট লেখার ক্ষেত্রে তখন আমরা কি শুধু সিমটম গুলা লিখে দিব? আপনি যতটুকু ফ্যাক্ট শিওর ততটুকুই দেখবেন। আপনার কাছে যদি রেজাল্ট থাকে ডিপ্রেশন স্কেলের, অ্যাংজাইটি স্কেলের, সেই রেজাল্ট দেখবেন। আমি দেখেছি তার ডিপ্রেশন এই তো এত তারিখে এরকম ছিল,
পয়েন্ট স্কেলে এমন এসেছে, এক্সাইটি এমন এসেছে, তার কোন কোন সিমটম আপনি দেখেছেন, আমি এই সিমটম দেখেছি। সে এটা যখন রিপোর্ট কোথাও নিবে, নর্মালি এরকম হয়, সাইকোলজিস্ট এভাবে জি দিবে, জি এই অনুসারে যে কোনো সাইকিয়াট্রিস্টের তাকে ডায়াগনোসিস করাটা আরো সহজ হবে। সাইকিয়াট্রিস্ট অনেক সময় দিয়ে তো দেখে না নর্মালি, তারা জি যদি জি একটা সাইকোলজিস্টের রিপোর্ট পায় তখন তার ডায়াগনোসিসটা দেওয়া আরো সহজ হবে। এমন হওয়া উচিত আর কি, ডায়াগনোসিস দেওয়াটা উচিত না যদি না আপনি DSM-5 এর কোনো সার্টিফিকেশন থাকে, বা আপনি অনেক পর DSM-5 সম্পর্কে অনেক আইডিয়া আছে, তারপর ওটা করা উচিত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কি বলছিলাম, প্রথমে ডায়াগনোসিসের একটা আইডিয়া নিব, তারপর তার কারেন্ট প্রবলেমস গুলো কি এবং এই প্রবলেমস গুলো কিভাবে সে মেনটেন করে। লাইক তার সকালে ঘুম থেকে উঠলো, তার মনে হলো যে আজকে যদি আমি অফিসে যাই বা এই কাজটা করতে যাই আমার ভাল লাগবে না, আমার অনেক সমস্যা হতে পারে, আমি আগে থেকে ভালো প্রিপেয়ার না। তারপর সে মনে করলো আচ্ছা থাক, শুয়েই থাকি। তো শুয়ে থাকে মনে করার কারণে সে যখন কিছু না করে শুয়ে থাকলো, তখন সে একটু রিলিফ ফিল করলো। এইভাবে সে কিছু না করার কারণে যে রিলিফ ফিলটা করে, এই রিলিফ ফিলিং এর কারণে তার ওই যে বিহেভিয়ারটা, সে মনোযোগী না এবং অ্যাক্টিভ না, এই বিহেভিয়ারটা মেইনটেইন হয়। তো আমরা এইভাবে কিভাবে মেইনটেইন হয় সেটা কনসেপচুয়ালাইজেশনে রাখবো। তারপরে আরেকটা জিনিস যেটা সিবিটি থেকে আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে তার ডিসফাংশনাল থট গুলা কি, ডিসফাংশনাল বিলিফ গুলা কি, সেগুলো শুরু করব এক্সপ্লোর করা। কারেন্ট প্রবলেম থেকেই আমরা ডিসফাংশনাল থট এবং বিলিফ এক্সপ্লোর করা শুরু করব। সাথে সাথে তার এই ডিসফাংশনাল থট এবং বিলিফের রিঅ্যাকশন গুলো কি, বিহেভিয়ার, ইমোশনাল, ফিজিওলজিক্যাল। তারপর আমরা এখানে নর্মালি এই তিনটা কোর ইস্যু খেয়াল রাখবো। এটার বাইরেও তার যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা সমস্যা, সেটার জন্য আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারি যে হাউ ডাজ দ্য ক্লায়েন্ট ভিউ হিমসেলফ, আদার্স অ্যান্ড হিজ পার্সোনাল ওয়ার্ল্ড, হিজ ফিউচার। এই বিষয়গুলা আমরা মানে এক্সপ্লোর করার ক্ষেত্রে মাথায় রাখবো। হোয়াট আর দ্য ক্লায়েন্টস আন্ডারলাইং বিলিফস ইনক্লুডিং অ্যাটিটিউড, এক্সপেকটেশন এন্ড রুলস এন্ড থটস। হাউ ইজ দ্য ক্লায়েন্ট কোপিং উইথ ডিসফাংশনাল কগনিশনস, তার যে ডিসফাংশনাল কগনিশন গুলো আছে সেটা কিভাবে মেনটেন হচ্ছে, সে কিভাবে কোপ করতেছে ডিসফাংশনাল হওয়া সত্ত্বেও, এগুলো আমরা এক্সপ্লোর করব। হোয়াট স্ট্রেসর্স কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ হিজ কারেন্ট সাইকোলজিক্যাল প্রবলেমস, তার লাইফের স্ট্রেসর গুলা কি যেটা তার এই সিচুয়েশনটা আরো খারাপের দিকে তাকে নিয়ে যাচ্ছে বা এই পর্যায়ে নিয়ে আসছে। ইফ রিলেভেন্ট, হোয়াট আর্লি এক্সপিরিয়েন্সেস মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য ক্লায়েন্টস কারেন্ট প্রবলেমস। যদি রিলেভেন্ট হয় আমরা একটু পেছনেও যেতে পারি, ছোটবেলা বা কোন বড় কোনো সিচুয়েশন থেকে ট্রিগার হলো কিনা। What meaning did the client glean from these experiences and which beliefs originated from or become strengthened by these experiences? If relevant, what cognitive, affective, and behavioral mechanism did the client develop to cope with these dysfunctional beliefs? Normally, dysfunctional beliefs যখন কারো থাকে এবং সে নর্মালি এটা দিয়ে চলে যায় এবং কোনো প্রবলেম হয় না, তো আলটিমেটলি এটা যাদের দেখবেন পার্সোনালিটি ডিসঅর্ডার, তারা সবাই এই ডিসফাংশনাল থটটাকে মেনটেন করে এটার জন্য একটা কোপিং মেকানিজম তৈরি করার কারণে সে অনেক গভীরে চলে যায়, যে তার পুরোপুরি একটা ডিলিউশনাল ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়। তো আমরা তাকে এক্সপ্লোর করতে গিয়ে এই 6টা পয়েন্ট আমরা সুযোগ সুবিধা থাকলে, সময় থাকলে, সিচুয়েশন থাকলে এই 6টা জিনিস মাথায় রেখে তাকে এক্সপ্লোর করা শুরু করব। নর্মালি সিবিটি যে কগনিটিভ মডেলটা বলে সেটা হচ্ছে একটা সিচুয়েশন থাকবে, সেই সিচুয়েশন থেকে তার সে যখন সিচুয়েশনে পড়বে তার অটোমেটিক থট আসবে, এবং অটোমেটিক থটের আসার পরে তার সেটা রিয়াকশন হবে, সেটা ইমোশনাল, বিহেভিয়ার এবং ফিজিওলজিক্যাল। স্লাইড কি চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে ভাইয়া, সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিছু টার্ম আমাদের
খেয়াল রাখতে হবে কোর বিলিফ আর দ্য মোস্ট ফান্ডামেন্টাল লেভেল অফ বিলিফস দে আর গ্লোবাল, রিজিড অ্যান্ড ওভার জেনারেলাইজড। মানুষের কোর বিলিফ কিছু থাকে যেটা একবারে তার ফান্ডামেন্টাল চিন্তা ভাবনা, যেটা থেকে সে এটার বিপরীত সে কনসিডারই করে না, এটাকে সে অ্যাবসলিউট ট্রুথ ভাবে। এইরকম বিষয়গুলো হচ্ছে কোর বিলিফ। আর অটোমেটিক থট হচ্ছে, হ্যাঁ, এই হ্যাঁ। স্লাইডটা মনে হয় চেঞ্জ হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতেছি একটু লেট করতেছে। আচ্ছা, আর অটোমেটিক থট হচ্ছে কি, নর্মালি যে কোনো সিচুয়েশনে পড়লে আমাদের অজান্তেই যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে, যে এটা অটোমেটিক থট অনেক সময় ইমেজে হতে পারে, যে আমি একটা সিচুয়েশনে পড়লে অটোমেটিক আমার কোনো একটা স্মৃতি ট্রিগার করে। তো অটোমেটিক্যালি প্রথম যে জিনিসটা ট্রিগার করে সেটাই হচ্ছে অটোমেটিক থট, যেটা আমরা চাই না বা আমরা আগে থেকে ঠিক করে রাখি না। এটা আমার কোর বিলিফ থেকে আসে। কোর বিলিফ বা আমি আমার লাইফকে যেভাবে দেখি, আমি যেভাবে আমার পারসেপশন অলরেডি ডেভেলপ হয়েছে, সেটার আলোকে আমার অটোমেটিক থটটা আসবে। আচ্ছা, বিলিফটা কোত্থেকে আসে? কোর বিলিফটা আসে যখন আমরা ছোটবেলা থেকেই আমরা কি করি, আমাদের চারপাশের ওয়ার্ল্ডকে মিনিং দেওয়া শুরু করি, যে আমি আমার চারপাশে যা দেখতেছি, যে ঘটনাটা ঘটতেছে, এটা কেন ঘটলো, এটার মানে কি। ছোটবেলা থেকেই আমি যতটুকু জানি সেই অনুসারে আমি একটা মিনিং দিই। লাইক আমাকে কেউ, আমি যখন খুব ছোট আছি, আমাকে কেউ বলে দেয় নাই যে বৃষ্টি, যখন আকাশে বজ্রপাত হচ্ছে, এই যে আমরা বিজলি দেখছি, এটা মানে কি। তো যতক্ষণ পর্যন্ত আমি জানি না এটার মানে কি, ততক্ষণ আমি কিন্তু আমার নিজের মতো করে একটা মানে বের করে নিচ্ছি। এটা মনে হয় উপর থেকে কেউ লাইট মারতেছে, বা এটা মনে হয় কারেন্টের শক হচ্ছে। মানে আমার চিন্তা চেতনা যতটুকু আসবে, আমার অলরেডি আমার নলেজ যেই লেভেলের আছে, সেই অনুসারে আমার সাথে কিছু ঘটলেই আমি ওইটা একটা মিনিং দাঁড় করাই। তারপর দ্য মোস্ট সেন্ট্রাল অর কোর বিলিফস। আচ্ছা, তো এইভাবেই আমি যে যা কিছু মিনিং দাঁড় করাই, সেগুলাই আমার অ্যাজাম্পশন। প্রথমে আমার অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশন গুলো, আমার ধারণাগুলা কোত্থেকে আসে? ধারণাগুলা আসে আমার আমার কিছু বিশ্বাসের জায়গা থেকে, যে আমি মনে করি যে উপরে আকাশে কেউ একজন থাকে, যারা অনেক বড় সড়ো, তারা কিছু করতে পারে। আমার বিলিফের জায়গাটা তখন পর্যন্ত এরকম। বিলিফের জায়গা এরকম হওয়ার কারণে যখন বিজলি চমকাইলো, আমার এরকম ধারণা হইলো যে আচ্ছা ঠিক আছে, উপর থেকে কি হয়তো এটা মারছে। তো মানুষের বিলিফ গুলা, অ্যাজাম্পশন গুলা কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে এই কনসেপ্টটা। এই স্লাইডটা কি আসতেছে? হাউ কোর বিলিফ স্প্রেড নেগেটিভিটি, দেখা যাচ্ছে? না ভাই, নাম্বার স্লাইডে স্টাক হয়ে আছে। হুম, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতেছি। এখন ঠিক আছে। এবার এখন আসছে, এবার আসছে। 8 নাম্বারটাতে আসছে। 7 নাম্বার স্লাইডে ছিল এতক্ষণ। এখন কোন স্লাইডটা দেখা যাচ্ছে আমাকে একটু বলেন তো। 8 নাম্বার স্লাইডটা, হাউ কোর বিলিফ স্প্রেড নেগেটিভিটি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন কিভাবে একটা মানুষের কোর বিলিফ নেগেটিভিটি স্প্রেড করে। একটা মানুষের কোর বিলিফ হচ্ছে আই এম ইনকম্পিটেন্ট, এটা তার কোর বিলিফ। এখন যখন এই ঘটনাটা ঘটবে, সে ডিফিকাল্টি উইথ নিউ কম্পিউটার স্কিলস, সে কম্পিউটার চালাচ্ছেন, একটা নতুন এআই সামনে আসলো, সে মনে করতেছে যে আরে না, এটা অনেক, মানে এটা কঠিন। সেই ঘটনাটা যখন ঘটলো, তখন তার কোর বিলিফটা আরো স্ট্রং হইলো। ঠিক আছে, সেই জিনিসটাকে নিল, অ্যাকসেপ্ট করলো, তার কোর বিলিফটা এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করলো। তারপর তার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে
বস তাকে প্রেস করেছে, ওইটা এই এই বিলিফটা তো নিতে পারবে না। তখন সে এটাকে কিভাবে নিবে, বাট আই ডিডন্ট ডিজার্ভ ইট। সে যখন ওই কেউ তার বস তাকে প্রশংসা করেছে, কিন্তু সে তার কোর বিলিফটা এরকম হওয়ার কারণে, আই এম ইনকম্পিটেন্ট হওয়ার কারণে ওইটাকে ওই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। সে ওইটাকে রিপ্লেস করে বাট আই ডিডন্ট ডিজার্ভ ইট এইভাবে, এবং তখন তার কোর বিলিফটা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, সে ওইটাকে বিশ্বাস করতেছে, এবং তার বস যে তাকে প্রেজ করেছে এটা কমপ্লিটলি ডিফ্লেক্ট হয়ে গেছে। তারপর সে নিজের জন্য একটা হেলথ প্ল্যান চুজ করলো, মানে এটা ওইভাবে বলি যে সে কোন একটা কাজ করতে পারলো, যে কাজটা অনেক পরিশ্রমের পরে সে সাকসেস হয়েছে, কিন্তু সে সাকসেসটাকে সাকসেস হিসেবে দেখতেছে না, সে দেখতেছে যে এই কাজটা করতে আমার অনেক সময় লাগছে, অন্যদের হইলে এটা আরো অনেক তাড়াতাড়ি করে ফেলতো, আরো স্মুথলি করে ফেলতো। সে যে সাকসেস হয়েছে এটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট তার মধ্যে পড়তেছে না, সে ওই জিনিসটাকে নিচ্ছে যে আমার অনেক লম্বা সময় লাগছে, অন্যরা ভালো করে ফেলতে পারতো। তারপরে তার ঘরের কোন একটা প্লাম্বিং সমস্যা হলো, সে এটা ফিক্স করলো, সে এটার কোনো পজিটিভ, সে এই পজিটিভ ঘটনা পুরোপুরি ডিফ্লেক্ট করবে। সে ভালো ভালো যেই কাজই করে এই কাজগুলো সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, কারণ তার কোর বিলিফ এগুলাকে ডিফ্লেক্ট করে। সো এইভাবে কোর বিলিফ আমার কোর বিলিফ যদি এরকম কোনো নেগেটিভ কোর বিলিফ থাকে, আই এম ইনকম্পিটেন্ট, বা আমার আমার আমি এটা ডিজার্ভ করি না, আই এম নট লাভেবল, এরকম যদি কোনো কোর বিলিফ থাকে, এর বিপরীত ঘটনাগুলো সে ফিল্টার করে ফেলে বা ডিফ্লেক্ট করে, তার মধ্যে সেগুলা ওইভাবে পারসিভ করে না। তো এই কোর বিলিফ গুলা থেকেই মানুষের সেকেন্ডারি বিলিফ বলে, সেগুলো, জি মাদিয়া বলো। স্যার, পজিটিভ আর নেগেটিভ কোর বিলিফ গুলো কিভাবে তৈরি হয়? যেমন কোর বিলিফ কিভাবে ফাংশন করে সেটা বলছেন, কিন্তু কোর বিলিফ আসলে কিভাবে তৈরি হয়, মানুষের ক্ষেত্রে এটা কিভাবে বলছি। ডিফারেন্সিয়েট করে, এটা নিয়ে বলে ভালো হতো। আচ্ছা, কোর বিলিফ কিভাবে গ্রো করে সেটা জন্য আগের পয়েন্ট আমি একটু বলেছিলাম। নর্মালি মানুষ ছোটবেলা থেকেই সে ক্লিন স্লেট থাকে, সে কিছু জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক, তার কিছু পার্সোনালিটি ট্রেট নিয়ে সে জন্মগ্রহণ করে। তারপর সে পৃথিবীতে যেভাবে দেখে, তার আশেপাশে যে ঘটনা ঘটে সেগুলো সে মিনিং দেওয়া শুরু করে। লাইক খুব ছোটবেলায় তার প্রথম এক্সপিরিয়েন্স হলো সে কোনো একটা ভালো কাজ করলো, সে তার বাবা মার জন্য কোনো একটা খাবার, পানি নিয়ে আসলো, বাবা পানি চাইছে, সে পানি নিয়ে আসলো, বাবা বলল এতক্ষণ লাগে তোর, যা। সেখান থেকে সে ইনফরমেশন নিবে, তার ক্লিন স্লেট, সে এখন তার সাথে যা যা করতেছে সেটা থেকে সে ইনফরমেশন নিবে। তো তার বাবা যখন বললো যে এতক্ষণ লাগছে তুই যা, এখান থেকে সে কি ইনফরমেশন নিবে, সে নিবে যে আমার কাজটা অ্যাপ্রিসিয়েট যোগ্য না, আমি অ্যাপ্রিসিয়েটের যোগ্য না, আমি একটা ভালো কাজ করলেও আমাকে এভাবেই ট্রিট করা হবে। এরকম ছোট ছোট ইনফরমেশন যখন আমরা ছোটবেলা থেকে নিতে থাকি, তখন ওই জিনিসগুলোই আমার কোর বিলিফ সেট করে। এরকম ভাবে আস্তে 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 অনেকগুলা ঘটনা সমাবেশে আমরা আমাদের কোর বিলিফটা স্ট্রং হয়। এরকম হইতে পারে যে প্রথম দিকে কোর বিলিফ হইলো না, কিছু একটা ঘটনা ঘটলো, সে ভাবলো যে বাবা আমাকে, আমি পানি দিলে আমাকে এরকম করে, সে প্রথম আচরণে সে এটাকে কোর বিলিফ পর্যায়ে নিল না, কিন্তু তার সাথে যেটা ঘটে সে এটাকে এভাবে পারসিভ করলো। কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটলে সেটা কোর বিলিফে চলে যায়। এইভাবে একটা মানুষের কোর বিলিফ তৈরি হয়। এখন সিভিটির আরেকটা বিষয় হচ্ছে, আমরা অন্যান্য থেরাপি আছে যেগুলো ওইভাবে যায়, ছোটবেলায় কখন কোন ঘটনা থেকে তার জিনিসটা তৈরি হলো, তারপর সেই ঘটনাটাকে আমরা এক্সপ্লোর করে তাকে বুঝাই, তাকে ওই পর্যায়ে নিয়ে যাই যে আসলে ওই বিষয়টা তোমার সাথে যেটা হয়েছে এটা ঠিক ছিল না, তোমার সাথে এরকম আচরণ করলে ভালো হইতো।
কিন্তু ওটা তো করে নাই, কিন্তু তুমি এখন বুঝো যে তুমি ওই ইনফরমেশনটা ওইভাবে নিছিলা, এখন এই ইনফরমেশন গুলা মুছে নতুন করে নতুন ইনফরমেশন তৈরি করা শুরু করো। অন্যান্য থেরাপি পার্সপেক্টিভে এভাবেও কাজ করে, সিবিটি কাজ করে একবারে শুরু থেকে। কোর বিলিফটা কি সেটা আইডেন্টিফাই এর চেষ্টা করে বিভিন্ন ভাবে, এবং সেটা আইডেন্টিফাই করার পরে আমরা ক্লায়েন্টকে সেটা ইনসাইট তৈরি করার চেষ্টা করবো, দেখেন আপনার এটা কোর বিলিফ কিনা, এই যে আপনার এই ঘটনা ঘটলো, এটাকে আপনি কি অ্যাকসেপ্ট করছেন, আপনার কি মনে হয়েছে যে আপনি ভালো কাজ করছেন, কেন ভালো কাজ মনে করেন নাই, আপনার মধ্যে এরকম কোর বিলিফ আছে কিনা। আমরা তার মধ্যে ইনসাইট তৈরি করার চেষ্টা করব যে এটা তার কোর বিলিফ কিনা। তারপর আমরা যাব এই অ্যাঙ্গেলে যে এই কোর বিলিফটা কি আপনার কোনো উপকার করতেছে কি নাকি অপকার করতেছে, এটা কি চেঞ্জ করা করলে আপনার ভালো হবে নাকি খারাপ হবে, অন্য রিয়েলিস্টিক কোনো একটা কোর বিলিফ করা যায় কিনা। সিবিটির আরেকটা অ্যাজাম্পশন হলো গিয়ে আমরা কোর বিলিফ গুলো চেঞ্জ করার মাধ্যমে একটা মানুষের বিহেভিয়ারে, ইমোশনালে, থট প্রসেসে ব্যাপক চেঞ্জ আনতে পারি। তো সেই অ্যাঙ্গেল থেকেই কোর বিলিফ নিয়ে এভাবে কাজ করা হয়। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেকেন্ডারি বিলিফটা, এটা তো আমরা কোর বিলিফে গেলাম। সেকেন্ডারি বিলিফটা কি হচ্ছে? অ্যাটিটিউড, রুলস এন্ড অ্যাজাম্পশন। এগুলোকে ইন্টারমিডিয়েট বিলিফ বলে, দ্যাট এক্সিস্ট বিটুইন কোর বিলিফ এন্ড অটোমেটিক থট। আমাদের কোর বিলিফ আর অটোমেটিক থটের মাঝখানে এগুলো থাকে। Core belief influences the development of an intermediate class of beliefs, which consists of attitude, rules, and assumption. Example কি? attitude হচ্ছে, আমার attitude হচ্ছে আমি মনে করি যে কোনো কিছু ঠিক করে করতে না পারা এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। লাইক কারো attitude এরকম থাকতে পারে যে আমি ফেসবুক পোস্ট দিলাম, এটাতে 100 রিঅ্যাকশন না আসা মানে এটা বিশাল খারাপ কিছু। তো এই ধরনের যেই বিষয়টা মানুষের মধ্যে থাকে এটা হচ্ছে অ্যাটিটিউড। তারপরে রুলটা কেমন হয়? রুল হয় গিভ আপ ইফ এ চ্যালেঞ্জ সিমস টু গ্রেট। আমি কখনো বড় চ্যালেঞ্জ ফেস করতে চাই না, কারণ আমার রুলস হচ্ছে যেই চ্যালেঞ্জটা আমার জন্য সলভ করা অনেক কঠিন বা অনেক কষ্টসাধ্য বা আমার প্রেস্টিজের বিষয় হয়ে যাবে, সেটা অ্যাভয়েড করা হচ্ছে আমার রুলস, আমি অ্যাভয়েড করব। গিভ আপ ইফ চ্যালেঞ্জ সিমস টু গ্রেট, এই ধরনের মেন্টালিটি যেটা মানুষের থাকে সেটাকে বলে রুলস। এই ধরনের এমন অনেক ধরনের অনেক কিছু হতে পারে। তারপর অ্যাজাম্পশনস মানে কি রকম? সেটা হচ্ছে ইফ আই ট্রাই টু ডু সামথিং ডিফিকাল্ট আই উইল ফেইল, ইফ আই অ্যাভয়েড ডুইং ইট আই উইল বি ওকে। তো ধারণা হচ্ছে এইরকম যে আমি যদি কঠিন কিছু করতে যাই আমি আর ফেল করার সম্ভাবনা অনেক বেশি, আমি ফেল করব। আর আমি যদি অ্যাভয়েড করি আই উইল বি ওকে, আমার কোনো সমস্যা নেই। এই ধরনের মেন্টালিটি যেটা থাকে সেটাকে বললে সেটা হচ্ছে তার অ্যাজাম্পশন। তো কোর বিলিফ এবং অটোমেটিক থটের যে রিলেশনটা সেটা হচ্ছে কোর বিলিফ থেকে ইন্টারমিডিয়েট বিলিফ গুলো হয়, অ্যাটিটিউড, রুল, অ্যাজাম্পশন, এবং সেটা থেকে আমাদের ওইগুলোর বেসিসে আমাদের অটোমেটিক থট আসে। নর্মালি অনেক সময় অনেক অটোমেটিক থট থেকে আমি ডিরেক্ট কোর বিলিফ খুঁজে পাবো না, অনেক ধরনের ইন্টারমিডিয়েট বিলিফ গুলোই আমি এক্সপ্লোর করলে খুঁজে পাবো। ওকে, অ্যারাউজাল অফ ইন্টারমিডিয়েট বিলিফস। People try to make sense of their environment from their early stages of developmental stage. যেটা বললাম অলরেডি, they need to organize their experience in a coherent way in order to function adaptively. তো মানুষের থট তার এক্সপেরিয়েন্সকে সে একটা সাজানোর জন্যই সে মোটিভেটেড, ধাবিত থাকে। Their interactions with the world and other people influenced by their genetic predisposition lead to certain understandings, their belief, which may vary in their accuracy and functionality. আমরা যেটা বললাম যে আমরা কিছু জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাই, আমাদের কিছু পার্সোনালিটি ট্রেইট জন্মগতভাবে থাকে, এবং সেটার উপরে আমাদের সাথে যা যা ঘটে আমাদের এক্সপেরিয়েন্স গুলো একটা প্রলেপ দেয়। এই দুটা মিলেই আমাদের বিলিফ সিস্টেমটা তৈরি হয়। Of particular significance of the cognitive behavior therapist is that
dysfunctional beliefs can be unlearned. যেটা বলেছিলাম থিওরি, সিবিটি মনে করে যে এই ডিসফাংশনাল কোর বিলিফ গুলাকে আনলার্ন করা যায়। And more reality-based and functional new beliefs can be developed and strengthened through treatment. ওই কোর বিলিফটা যেটা ডিসফাংশনাল এবং তার জন্য ক্ষতিকর, তার তার সাইকোলজিক্যাল প্রবলেমকে মেনটেন করতেছে, সেটাকে আনলার্ন করা যায় এবং মোর রিয়েলিস্টিক কোনো বিলিফ দিয়ে সেটাকে প্রতিস্থাপন করা যায় এবং ওই নতুন রিয়েলিস্টিক বিলিফটাকে ট্রিটমেন্টের মাধ্যমে বিভিন্ন স্ট্রেংথ করা যায়, অনেক বেশি শক্তিশালী করা যায়, আস্তে আস্তে যে আগের কোর বিলিফটা ভ্যানিশ হয়ে যাবে। Intervention on core belief in early stage can lose credibility and endanger therapeutic alliance. যেটা বলতেছিলাম, নরমালি আপনি যখন দেখবেন যে ডায়াগনোসিস করলেন যে তার ডিপ্রেশন, এবং ডিপ্রেশনের কোর বিলিফ হচ্ছে এই আই এম ইনকম্পিটেন্ট, আই এম নট লাভেবল, তো এরকম কয়েকটা কোর বিলিফ আছে যেটা নরমালি ডিপ্রেশনের সাথে রিলেটেড। আপনি প্রথমেই ওইটা চেঞ্জ করা নিয়ে কাজ করতে পারবেন না, ওইটা এত ফান্ডামেন্টাল এবং স্ট্রং থাকে যে আমাদেরকে প্রথমেই সিমটম ওয়াইজ কাজ করতে হবে। তার কি সিমটম আছে, সেই সিমটমগুলোর ডিসফাংশনাল থট গুলো কি, সেগুলো থট গুলো চেঞ্জ করার মাধ্যমে কাজ শুরু করতে হবে এবং আস্তে আস্তে ইন্টারমিডিয়েট বিলিফ নিয়ে কাজ করা শুরু করতে হবে। তারপরে আমরা কোর বিলিফ নিয়ে কাজ করা শুরু করবো। প্রথম দিকে যদি আমরা কোর বিলিফে হাত দিই বা তার অনেক বেশি ইন্টারমিডিয়েট বিলিফেও যদি হাত দেয় এরকম, যেটা সে আসলে চেঞ্জ করার জন্য রেডি না, তখন কি হয়, থেরাপিউটিক অ্যালায়েন্সটা খুব দুর্বল হয়ে যায়। The usual course of treatment in cognitive behavior therapy therefore involves an initial emphasis on identifying and modifying automatic thoughts that derive from the core beliefs. Therapists teach clients to identify these cognitions that are closest to conscious awareness and to gain distance from them by learning. আমি প্রথমে কি করব, তাকে তার এই কগনিশনটা বুঝতে সাহায্য করব যে আপনার এই অটোমেটিক থটটা আসে এবং এই অটোমেটিক থটটা একটা ডিসফাংশনাল থট, এটার অপকারিতা কি, এটার জন্য আপনার কি কি আচরণ হচ্ছে, আপনার যে সমস্যাগুলো মেনটেন হচ্ছে এটার পেছনে এটা দায়ী। তো এটা আমরা আস্তে আস্তে তাকে শেখানো শুরু করব। Just because they believe something doesn't necessarily means it is true. এই জিনিসটাও, এই মেসেজটাও তাকে আস্তে আস্তে দিব যে আপনি কিছু বিশ্বাস করেন মানে এই না যে এটা সত্যি। Changing their thinking so it is more reality based and useful helps them feel better and progress towards their goals. তাকে এটা বোঝানো যে আপনার এই থটটা চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের যে গোল সেট করেছি সেটার দিকে আমরা আগাবো। আলটিমেটলি পুরা রিলেশনটা প্রথমে একবার নিচে থাকে কোর বিলিফ, তারপর ইন্টারমিডিয়েট বিলিফ, তারপরে আমি সিচুয়েশনে এক্সপোজ হই, আমার অটোমেটিক থট আসে, সেখান থেকে আমি আমার রিঅ্যাকশন করি, ইমোশনাল, বিহেভিয়ার এবং ফিজিওলজিক্যাল। এইটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে ওইটা একটু দেখিয়েছি, আজকের ক্লাসের এটা আমরা আলোচনা করলাম যে একটা মানুষের কোর বিলিফ কি, আই এম ইনকম্পিটেন্ট। এই ইনকম্পিটেন্টের কারণে তার এই কোর বিলিফের কারণে তার অ্যাটিটিউড হচ্ছে ইটস টেরিবল টু ফেইল, তার রুল হচ্ছে আই শুড গিভ আপ ইফ এ চ্যালেঞ্জ সিমস টু গ্রেট, তার অ্যাজাম্পশনস হচ্ছে ইফ আই ট্রাই টু ডু সামথিং ডিফিকাল্ট আই উইল ফেইল, ইফ আই অ্যাভয়েড ডুইং ইট আই উইল বি ওকে। সো তার এই ইন্টারমিডিয়েট বিলিফ আর কোর বিলিফ নিয়ে এসে যখন এরকম একটা সিচুয়েশনে আসছে যে সে একটা নতুন টেক্সট পড়তেছে, নতুন একটা বই পড়তেছে, নতুন একটা ক্লাসে তাকে একটা ম্যাটেরিয়াল দিল, সেটা সে পড়তে যাচ্ছে, তখন এই সিচুয়েশনটা তার সামনে পড়ায় তার অটোমেটিক থট আসবে যে দিস ইজ জাস্ট টু হার্ড, আই এম সো ড্যাম, আই উইল নেভার মাস্টার দিস, আই উইল নেভার মেক ইট অ্যাজ এ থেরাপিস্ট অর হোয়াট এভার হি ইজ রিডিং ইট ফর। তো এই থটটা আসার পরে তার রিঅ্যাকশন কি হবে, সে ইমোশনালি ডিসকারেজমেন্ট ফিল করবে, সে ফিজিওলজিক্যালি তার বডিতে হ্যাপিনেস ফিল করবে এবং তার বিহেভিয়ার হবে সেই কাজটা অ্যাভয়েড করতে চাইবে এবং মোর এন্টারটেইনিং স্টিমুলেটেড কিছু সে করতে যাবে।
আচ্ছা, এই কগনিটিভ মডেল অনেক অনেক বেশি কমপ্লেক্স হয় যখন আমরা এই ধরনের সিচুয়েশন গুলোকেও কনসিডার করি। discrete events such as getting a low mark on a paper, তারপরে স্ট্রিম অফ থটস, অনেকগুলো থট একসাথে কাজ করা শুরু করতেছে, তার একটা ঘটনার কারণে তার অনেকগুলো থট চলে আসছে, তখন কগনিটিভ মডেলটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তারপরে তার কোনো মেমোরি আসলো, অটোমেটিক থটের জায়গায় তার কোনো মেমোরি ফ্ল্যাশব্যাক হলো, কোনো একটা ইমেজ সে তার মাথায় উকি দিল। তারপর an emotion such as noticing how intense one's dysphoria is. A behavior such as staying in bed. A physiological or mental experience such as noticing one's rapid heartbeat or slowed down thinking. So এগুলার এটা মানে এটা হচ্ছে এই যে আমাদের এই স্লাইডের বিষয়টা আমরা প্রথম ক্লাসে এটা দেখিয়েছি, একটা কমপ্লেক্স মডেল কিরকম হয়। একটা ঘটনা মানে এটা বোঝার জন্য এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা নর্মালি একটা মানুষকে যখন আমরা এক্সপ্লোর করতে যাবো, তাকে কোশ্চেন করবো যে তখন আপনার কি মনে হয়েছিল, সে কিন্তু কয়েকটা ঘটনার মধ্যে পেঁচিয়ে যাবে, কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে সেই কোহেরেন্সটা থাকবে না। তখন আমাদের একটু ভালো করে এক্সপ্লোর করতে হবে, মিলাতে হবে যে মাঝখানে এই ঘটনা ঘটছে কিনা। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমাকে এই মডেলটার কেউ একজন, শফিকুল ভাই আপনি কি একটু আমাকে বলবেন এই ঘটনাটা কিভাবে ঘটতেছে? একটু আমরা প্রথম ক্লাসে বলছি, আপনি একটু আমাকে স্লাইডটা দেখে বলতে পারবেন যে কোন সময় কি হয়েছে? জি ভাই, চেষ্টা করতে পারি। একটু বলেন তো দেখি। প্রথমে হচ্ছে যে সিচুয়েশনটা ছিল এরকম যে যখন একজন ঘুম থেকে উঠেছে, তারপরে তার ভিতরে অটোমেটিক যে চিন্তাগুলো কাজ করছিল যে আমি খুব ক্লান্ত, আসলে ঘুম থেকে উঠতে পারছি না। তারপরে সে আরো চিন্তা করছে যে আমার আসলে এখান থেকে বের হয়ে মানে বিছানা থেকে উঠে রেডি হয়ে আবার ক্লাসে যাওয়ার মতো এনার্জি আমার শরীরে নাই। ওই মোমেন্টে তার ভিতরে ইমোশন কাজ করছিল হচ্ছে স্যাডনেস। তো এই সময় তার ফিজিক্যাল কিছু চেঞ্জ আসে, তার শরীরটা ভার হয়ে আসে। তখনই সাথে সাথে আবার অটোমেটিক থট আসে যে আমি যদি আসলে ক্লাসে কঠিন কিছু হবে যেটা রেজাল্ট আলটিমেটলি আমার খারাপ হবে। জি জি, ক্লাসের রেজাল্টের বিষয়টা তার ভিতরে মাথায় আসছে। তখন তার ইমোশন হচ্ছে যে অ্যাংজাইটি। ফার্স্ট টাইম যখন সে চিন্তা করলো যে আমি ক্লাসে যাওয়ার মতো এনার্জি নেই, তখন তার ইমোশন ছিল স্যাডনেস। কিন্তু এখন যখন সে তার রেজাল্ট নিয়ে চিন্তা করছে তখন আসছে অ্যাংজাইটি। এবার এই অ্যাংজাইটির ফলে তার আবার শারীরিক কিছু চেঞ্জ আসছে, যে তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে, জোরে জোরে বুক ধড়ফড় করছে। এটার পরে আবার সিচুয়েশন আসছে এরকম যে তার যে হার্টবিটটা জোরে জোরে হচ্ছে সেটা সে আবার নোটিস করছে। তার ভিতরে অটোমেটিক থটটা আসছে যে আমার বুক ধড়ফড়টা খুব জোরে করছে, কি মানে আমার সাথে কি হচ্ছে এটা। তার ভিতরে তখন ওই যে অ্যাংজাইটি ছিল সেটা আরো বেড়ে যাচ্ছে ইমোশন। তারপরে ফিজিক্যাল আবার চেঞ্জ পাচ্ছে যে তার হার্টবিট আরো জোরে জোরে হচ্ছে, সেটা সে ফিল করছে। দেন ওইখান থেকে আবার তার ভিতরে আসছে অটোমেটিক থট যে আমার বিছানাতে শুয়ে থাকাই ভালো। তখন তার ভিতরে ইমোশনটা তৈরি হচ্ছে কি যে একটু রিলিফ ফিল করছে। প্রথমে স্যাডনেস ছিল, তারপরে অ্যাংজাইটি, সেটা আবার আরো বেড়ে গেল। বাট যখন সে আসলে শুয়েই থাকছে তখন সে আবার হালকা রিলিফ ফিল করছে। দেন তার সে নোটিস করছে তার ফিজিক্যাল চেঞ্জ গুলো যেটা ছিল যে হার্টবিট, সেটা আস্তে আস্তে কমছে। দেন সে আলটিমেটলি তার আচরণটা করছে যে সে বিছানাতেই থেকে যাচ্ছে। থ্যাংক ইউ। তো এই যে বিষয়টা, একটা ঘটনা ঘটবে,
আর সে প্রথমে আমাদেরকে বলবে যে সে কিছুই করে না, তার ভালো লাগে না, সে আহ শুয়েই থাকতে চায়, কিছুই করতে তার ভালো লাগে না। তো এখান থেকে এই এইভাবে তাকে তার থেকে বের করে নিয়ে আসা যায় কোন ঘটনার পর কোনটা ঘটছে, এটা ঘটছে কিনা। এইটা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। এবং তারপরে চ্যালেঞ্জ হচ্ছে তাকে বোঝানো যে আপনার এই সিচুয়েশনটা কিভাবে আসলো, এবং এই সিচুয়েশন আসার কারণে আপনার কোন থটটা একটু ডিফারেন্টলি কি যদি আপনি করতেন তাহলে আপনার এই সিচুয়েশনটা আসতো না। এইভাবে তাকে লিটারেট করা এই মডেলের মাধ্যমে, এবং তারপরে তার থট গুলোকে চেঞ্জ করতে তাকে বোঝানো যে আপনার এই থটটা, আপনি যে প্রথমেই ঘুম থেকে ওঠার পরে ভাবলেন যে আপনার কোনো এনার্জি নাই, সেটা হয়তো ঠিকই ছিল, আপনার কোনো এনার্জি ছিল না, কিন্তু নর্মালি এটার জন্য আমরা তাকে কি হোমওয়ার্ক দিতে পারি? আমরা তাকে হোমওয়ার্ক দিতে পারি যে সে যেহেতু ঘুম থেকে উঠেই এনার্জি পায় না, সে ইনস্ট্যান্ট তার কোন একটা কাজ দেয় যে ঘুম থেকে উঠে সে এই কাজটা করবে, তাইলে এই অটোমেটিক থটটার জন্য সে আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে। লাইক আমরা যদি তাকে বলি ঘুম থেকে উঠে আপনি একটু মুখে লবণ দিবেন, বা আপনি সাথে সাথে একটা ব্ল্যাক কফি খাবেন, বা আপনি আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবেন যে আপনি ঘুম থেকে উঠেই অজু করে নামাজ পড়বেন। সো তার ওই অটোমেটিক থটটাকে রিপ্লেস করার জন্য বা ফাইট করার জন্য একটা অ্যাক্টিভিটি আমরা তাকে সাজেস্ট করব। তারপরে তার আরেকটা থট কিরকম আসছে, যেমন সে যদি আজকে যায়, গেলে এইরকম হতে পারে, ক্লাসের রেজাল্ট এরকম হতে পারে, কুইজ দিতে পারে, টিচার তাকে বকা দিতে পারে, আলটিমেটলি তার রেজাল্ট খারাপ হতে পারে। তার যে এই থটটা আসে, এই থটের জায়গায় তাকে আমরা থট এক্সপেরিমেন্ট করতে দিতে পারে যে আপনি যদি এরকম চিন্তা না করে, ধরেন আপনি এই চিন্তাই করলেন, আবার এই চিন্তার জায়গায় আপনি এরকম চিন্তা করলেন যে আপনি যদি ক্লাসে যান এবং আগে থেকে একটু প্রিপারেশন নেন, বা সকালে একটু পরে যদি আপনি ক্লাসে যান, এবং আপনি যদি যান তাইলে কি হলো, আপনি একটু হলেও আপনি কন্ট্রিবিউট করতে পারলেন আপনার ভালোটার দিকে। আর আলটিমেটলি যদি আপনি এই চিন্তাটাই করেন এবং আপনি অলরেডি কোনো কাজ না করে শুয়ে থাকার ডিসিশনটাই নিলেন, এটার ইফেক্ট আপনার কি হতে পারে? হয়তো আপনি পারফেক্ট রেজাল্ট পাইলেন না, কিন্তু আপনি ইমপ্রুভমেন্টের দিকেই যাচ্ছেন। পরবর্তীতে আপনি যাতে এই ঘটনা আপনার সাথে না ঘটে আপনি আগে থেকে প্রিপারেশন নিলেন, আপনি রেগুলার বেসিসে আপনার রুটিনটা এভাবে সাজালেন যাতে আপনি একটু একটু করে পড়লেন প্রতিদিনই, যাতে আপনার হঠাৎ করে ওই দিনে একটা দিন এসে আপনার এরকম থট না আসে যে আমি তো কিছুই পারি না, আমি তো অনেক কাজ ফেলে আসছি। তো এই ধরনের থটের জন্য এইরকম হোমওয়ার্ক বা তার সাথে গাইডেড ডিসকভারিটা করা। তো এটা হচ্ছে আমরা কিভাবে আজকে ক্লাসের পয়েন্ট, আমরা কিভাবে কগনিটিভ কনসেপচুয়ালাইজেশনটা করব, একটা মানুষের কিভাবে আমরা বুঝবো, আমরা কিভাবে তার বোঝার পরে আমরা যেহেতু আমরা অ্যাকচুয়ালি থট চেঞ্জ বা ওইগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস করব, যেহেতু ডিসকাশনের মধ্যে আসছে এবং রিলেভেন্ট ছিল সেগুলোই একটু একটু করে আমরা টাচ করছি। কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা আজকের ক্লাসে আমরা কগনিটিভ কনসেপচুয়ালাইজেশনটা কেন হয়, কিভাবে হয়, এটার পেছনে আন্ডারলাইং থিওরি কি, সেগুলোই আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, বা কোনো ফিডব্যাক থাকে যে কোনটা কি রকম করা যেতে পারে। হ্যাঁ, নাবিলা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে কোর বিলিফ নিয়ে। সাধারণত দেখা যায় যে কোর বিলিফটা আমাদের ফ্যামিলি এবং ছোটবেলার যে সিচুয়েশন গুলা আমরা মানে অবস্থা থেকে আসি সেখান থেকে আসে। এখন আমি দেখেছি যে কিছু মানুষের কোর বিলিফ খুব বাজে হয়। যেমন তুই ফর এক্সাম্পল বলি যে হয়তো তাদের স্কিন টোন অতটা ডার্ক না, বাট তাদেরকে হয়তো ছোটবেলা থেকে ওইরকম বুলি করা হয়েছে, যে বলা হয়েছে যে তুমি কালি বা এরকম, এবং সে না ওই জিনিসটা মানতেই পারে না। মানে তার সাথে যদি আমি কনভারসেশনে বসি তাহলে সে হয়তো আমাকে এভাবে সান্ত্বনা দিবে যে তুমি আমাকে সান্ত্বনা দিও না, আমি জানি যে আমি কিরকম। বাট তারা হয়তো দেখা যায় অন্য কারো যারা হয়তো একটু ডার্ক স্কিন টোনের, তাদেরকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে বা
তাদেরকে খুব তারা মানে পছন্দ করছে বা হেল্প করছে, কিন্তু নিজের ক্ষেত্রে না সে ওটা বিশ্বাস করতে পারে না, বা নিজেকে সবসময় আনওর্দি মনে করে এবং মনে করে যে সে আসলে এটারই যোগ্য, বা ভালো হয়েছে, এই সব খারাপ কিছু আসলে তার জন্যই ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা তাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি হেল্প করতে পারি, বা মানে কোনো ওয়ে কি আছে কিনা? ওইটাই এইটাই আপনি তো বললামই, একটা মানুষকে শুরু থেকেই আমরা তার কোর বিলিফে হাত দিতে পারি না। তো আলটিমেটলি সে কোন সিচুয়েশনে তার ডিসফাংশনাল থট গুলো কি হয় সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। লাইক তার সাথে কোন ঘটনাটা ঘটলো, যেটা হয় এই ধরনের কোর বিলিফ থাকলে সে তার পজিটিভ কোনোটাকেই অ্যাকসেপ্ট করে না। লাইক তার অ্যাপিয়ারেন্সে ভালো কিছু আছে সেটাকে সে নোটিসই করে না বা কাউন্টই করে না, বা সে অন্যদেরকে যেভাবে হয়তো বলতেছে যে তোমার মানে ডার্ক টোন হলেও সে যেভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছে নিজের বেলায় সে এটা করতেছে না, কারণ তার কোর বিলিফ এটা অ্যালাউ করে না ওই ইনফরমেশনটা। তখন তাকে প্রথম দিকে যেটা করতে হয় কাউন্টার অ্যাক্টিং নেগেটিভিটি যেটাকে বলে, আমরা আগের ক্লাসে বলছি, তার পজিটিভ গুলো তাকে ধরতে সাহায্য করা, যে এই জিনিসটা ঠিক আছে না, তোমার তোমার এই ফিচারটা ভালো না। যদি একবারে রিয়েল হয়, নর্মালি তার কোর বিলিফের কারণে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, বাট তাকে যদি আমরা প্রুফ দেই মানে তাকে ওই আমরা যেটা করি সিবিডিতে আমরা দুইটা কাজ করি, একটা থটকে বোঝানোর জন্য, সেটা একটা হচ্ছে গাইডেড ডিসকভারি আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, বিহেভিয়ার এক্সপেরিমেন্ট। আমরা অন্য কারো মতামত নিয়ে তাকে দেখাইলাম যে সে কি বলে, তখন সে তাহলে তার যেই থটটা সেটাকে ডিসপ্রুভ করা যাবে। মানে সে যেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না তার ডিসফাংশনাল থট, সেটার বিপরীত প্রমাণ তার সামনে প্রেজেন্ট করা, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে গাইডেড ডিসকভারি যেটাকে বলে, সেটা হচ্ছে ওই যে তাকে কোশ্চেন করা, তোমার জায়গায় যদি তোমার বেস্ট ফ্রেন্ড হইতো তাকে তুমি কিভাবে কি বলতা, এইটা একটা ওয়ে। আগের স্লাইডটা দেখেন, গাইডেড ডিসকভারিতে অনেকগুলো কোশ্চেনের প্যাটার্ন আছে, এইভাবে কোশ্চেন করে তাকে, হ্যাঁ থট চ্যালেঞ্জটা, ঠিক আছে, গাইডেড থট চ্যালেঞ্জটা তো করব। থট চ্যালেঞ্জের উদ্দেশ্য মানে গাইডেড ডিসকভারিটা করছি আমরা, তাকে আমরা সক্রেটিক কোশ্চেনিং করে তাকে নিয়ে যাচ্ছি তার আনসারে, যে আনসারটা সে সরাসরি অ্যাকসেপ্ট করতে পারতেছে না। যাই লাইক তাকে যদি বলি 1 থেকে 10, সে হয়তো নিজেকে মনে করে সে দেখতে ভালো না, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে সে চিন্তা করতেছে সে 0 পায়, যেটা সে মাথায় আনতেছে না। কিন্তু আমি তাকে বলতেছি আপনি 1 থেকে 10-এর মধ্যে তোমাকে কত দিবা, সে তখন হয়তো চিন্তায় আসবে, আচ্ছা সে তো 0 না, সে তো নিজেকে 5 দিতে পারে। সে যদি 5 দেয় তাহলে তুমি আরেকজনকে একজন নিয়ে আসবা, তাকে তাহলে কত দিবা। তো এখানে সে কিছুটা যেটা যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে সে কিছুটা মিডল পয়েন্টে আসা শুরু করলো, এটা একটা ওয়ে। তো এরকম করে গাইডেড ডিসকভারির অনেকগুলো ওয়ে আছে, যে অ্যাকচুয়ালি তার ডিসফাংশনাল থটটা যে ঠিক না এবং এটা তাকে কিভাবে ক্ষতি করতেছে সেটা বোঝানো। প্রথম দিকে হচ্ছে তার থট গুলোকে আইডেন্টিফাই করা, এই সিচুয়েশনে কি থটস আসছে, সেই থটটা যে ভুল সেটা তাকে চ্যালেঞ্জ করে দেওয়া, এবং আলটিমেটলি চেঞ্জটা তাকে রিয়েলিস্টিক্যালি অ্যাকসেপ্ট যদি সে করতে পারে তাহলে সে আস্তে আস্তে নিজে থেকেই চেঞ্জ করবে। আরেকটা কাজ সে করতে পারে যে আমরা পজিটিভ সেলফ টক যেটা বলি, নিজের সম্পর্কে ভালো বলা। প্রথম দিকে মানে সে হয়তো থট দিয়ে আপনি তাকে গাইডেড ডিসকভারি করতে পারলেন না, বাট তাকে আপনি বললেন যে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়না দেখবা, নিজেকে বলবা তুমি অনেক সুপার, তোমার এই কোয়ালিটি আছে, কি কি কোয়ালিটি আছে, এরকম করবা, সে নিজেকে বলবে। তো এইভাবে সে নিজে ইনফরমেশন দিবে যে তার এই বিষয়গুলো আছে, এই কোয়ালিটি আছে। এইটাও একটা ওয়ে, পজিটিভ সেলফটা করতে করতে আস্তে আস্তে তার মধ্যে এই ইনফরমেশনটা তার ডিসফাংশনাল থট গুলোকে ডিফিট করার মতো সে একটা এনার্জি গেইন করতে পারবে। আমরা যখন কগনিটিভ ডিস্টরশন গুলো পড়বো এবং ডিস্টরশন গুলো কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ ফাইন্ড আউট দ্য স্ট্রেংথস, মানে অনেকগুলো ওয়ে আছে। তো সেগুলো আমরা যখন থট চেঞ্জ নিয়ে
ক্লাসটা করব সেগুলোতে এই বিষয়টা আরো একটু ডিটেলস হয়তো আলোচনা করার সুযোগ হবে। আর কিছু, আচ্ছা, নাবিলার একটা কোশ্চেন ছিল যে থট আইডেন্টিফাই করা, ইমোশন আইডেন্টিফাই করা, এইটাতে আপনার প্রবলেম হয় বা বুঝতে পারেন না। এখন আজকে কি কিছু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, একটু একটু ক্লিয়ার হচ্ছে। এটার জন্য আপনি নর্মালি একটা মানুষ যাই বলে, ধরেন সে এসে আপনাকে বলল আমার তার সমস্যা কি, সে বলল যে সে কোনো কিছু করার শক্তি পায় না, তার সারাদিন আহ, ক্লান্ত লাগে, তার কোনো কিছু খিদা পায় না, সে আপনাকে এভাবেই বলতেছে। তো তখন আপনি সিচুয়েশনে চলে যাবেন যে আসলে আজকের দিনে আপনার যখন কোনো কিছু করার শক্তি পাচ্ছিলেন না, কোন সময় একটু মনে পড়ে আপনি সবচেয়ে আহ, শক্তি পাচ্ছিলেন না কোন সময়টা ছিল? সে যখন বলবে যে হ্যাঁ, অফিস আওয়ারে যখন লাঞ্চের পর আবার কাজ শুরু করতে গেলাম তখন আমার এমন মনে হয়েছে যে আমার কোনো শক্তি পাচ্ছি না। আচ্ছা, তাহলে তখন আপনাকে আস্ক করলেন যে আচ্ছা, লাঞ্চের পরে আপনার এটা কি প্রায় মনে হয়? তখন তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তখন লাঞ্চের পরে আসলে কেন আপনার এরকম মনে হয়, ওই সময়টায় কি হয়? তখন সে যদি কোনো সিচুয়েশন নিয়ে আসে যে আচ্ছা, লাঞ্চের পরে খুব টায়ার্ড লাগে, আম, ভালো লাগে না, বা অনেকক্ষণ ছিলাম আমার ঘুম আসে, সে এই ধরনের কিছু বলবে। তো এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোনো ডিসফাংশনাল অ্যাক্টিভিটি আছে কিনা। সে হয়তো যেহেতু ঘুমের কথা বললো, ধরে নিলাম, তাহলে তার হয়তো প্রবলেম হচ্ছে মেইন, তার সিচুয়েশনটাকে মেনটেন করতেছে তার স্লিপ হ্যাবিট। তো তখন আপনি স্লিপে চলে যাবেন। তোমার আপনার মানে তার স্লিপ হ্যাবিটটা কিরকম, এবং স্লিপ হ্যাবিট, সে এত রাতে দেরি করে ঘুমায়, সে কেন দেরি করে ঘুমায়, সে তার কোন বিশ্বাসের জন্য, সে হয়তো মনে করে যে আচ্ছা, সমস্যা নয়, আমি কাভার করতে পারবো। তো এই সে যে মনে করে যে সে রাত দেরি করে ঘুমালেও সকালে ঘুম থেকে উঠলেও তার সমস্যা হয় না, সে কাভার করতে পারবে, এই থটটা হচ্ছে ডিসফাংশনাল থট। তো এইটা আমরা তো অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেনেই প্রথমে এসে সে বলে দিবে না, আমাদেরকে গাইড করতে হয়েছে আমাদের বোঝার জন্য যে প্রেজেন্ট সিচুয়েশনটা পারসিস্ট কিভাবে করতেছে। তখন আমরা থট পাইলাম, ডিসফাংশনাল থট পাইলাম, যে সে বলতেছে আমি রাতে দেরি করে ঘুমাইলেও সমস্যা নাই, আমি কাভার করতে পারি। তো তারপর তাকে এই থটটা চ্যালেঞ্জ করার দিকে আমরা নিয়ে যেতে পারি, আসলে কি কাভার করতে পারি, এই থটের কনসিকুয়েন্স গুলো কি। ঠিক আছে? তো এগুলা একবারে আমরা যেভাবে বলতেছি পড়ার সময় স্ট্রাকচার গুলা, ক্লায়েন্টের সাথে সিচুয়েশন গুলো এত প্লাস মাইনাস অ্যালজেব্রিক ওয়েতে না। তো সেটার জন্য যেটা হয় আর কি, আপনাদের যদি একটা সেশনে সুপারভিশন নেওয়া হয়, তখন জিনিসগুলো স্পেসিফিকলি আপনি শিখতে পারবেন। লাইক আপনি একটা সেশনে গেলেন, এই সেশনে আপনি এই ঘটনা ঘটলো, তো ওই ঘটনার আলোকে যখন আপনাকে উম, শেখানো যাবে যে আচ্ছা, এই সিচুয়েশনে আপনি এভাবে ডিল করতেন, তাহলে আপনার ভালো হইতো। তখন আসলে আপনি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আইডেন্টিফাই করাটা ভালো করে শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি, আমরা নেক্সট উইকে আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।